আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। ঈদকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে বাজারে জাল টাকা ছড়িয়ে দেওয়ার চক্র। গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীতে চেকপোস্ট বসিয়ে জাল টাকা বহনকারী নটরডেম কলেজের এক শিক্ষার্থীকে আটক করেছে র্যাব 3। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয় জাল টাকা তৈরির মূল কারিগরকেও। বিস্তারিত আলমগীর শেখের প্রতিবেদনে। ঈদকে সামনে রেখে সালামি ও বকশিসের মাধ্যমে বাজারে জাল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল চক্রটির। এমন তথ্যের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি ও চেকপোস্ট বসায় র্যাব 3। এ সময় জাল টাকা বহনকালে নটরডেম কলেজের বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী নিশাদ হোসেনকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরির মূল কারিগর কামরুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ সময় জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও বেশ কিছু জাল নোট উদ্ধার করা হয়। দোকানদার কামরুল ইসলাম জানান, নটরডেম কলেজের শিক্ষার্থী নিশাদ হোসেনের যোগসাজশে দ্বিতীয়বারের মতো জাল নোট তৈরি করে তারা। মহল্লার পরিস্থিতি দেখে আমি বলছে গার্লফ্রেন্ডে নিয়ে দিবে নাকি, এই জন্য আমি সাবাইয়া দিছি। ঈদে সালামি দেওয়ার জন্যই জাল নোট তৈরি করছিল বলে জানায় শিক্ষার্থী নিশাদ। সামনে ঈদ তো, তাই চিন্তা করছি যে সবাই তো বকশিস চায়, চিন্তা করছি যে বকশিস দিব। র্যাব কর্মকর্তা জানান, একটি চক্র জাল টাকা বাজারে ছাড়ার পরিকল্পনা করছিল। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। আমাদের কাছে তথ্য ছিল যে এই এলাকায় জাল টাকা বেচা বিক্রি হচ্ছে, তো আমরা সেই গোপন সংবাদের ভিত্তিতে একটি চেকপোস্ট তৈরি করি এবং চেকপোস্টে একজন কেরিয়ার সহ একজনকে আমরা দেখতে পাই তারা জাল টাকা বহন করছিল। পরে সেই কেরিয়ারের কাছ থেকে আমরা জানতে পারলাম যে তিনি এই দোকানটি থেকে জাল টাকাটা ছাপিয়েছে। ঈদে সব ধরনের লেনদেনে আরও সতর্ক থাকার আহ্বান জানান র্যাবের এই কর্মকর্তা। আলমগীর শেখ, আরটিভি, ঢাকা। কোরবানির ঈদ সামনে রেখে পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন দেশের বিভিন্ন জেলার খামারিরা। নরসিংদীতে ঈদ উপলক্ষে প্রস্তুত করা হয়েছে প্রায় ৮৬,০০০ গবাদি পশু। মানিকগঞ্জের খামারগুলোতে প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণ করছেন খামারিরা। তবে এবার অবৈধ পথে গরু আমদানি এবং গোখাদ্যের দাম বেশি থাকায় ন্যায্য দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। আর কিছুদিন পরেই পবিত্র ঈদুল আজহা। ঈদ উপলক্ষে পশু প্রস্তুতে ব্যস্ত সময় পার করছেন নরসিংদীর ৯,০০০ খামারি। প্রস্তুতকৃত ৮৫,০০০ পশুর মধ্যে স্থানীয় চাহিদা ৭৮,০০০। স্থায়ী অস্থায়ী মিলিয়ে ৪৮টি হাটে বিক্রি হবে এসব পশু। খামারিরা বলছেন প্রাকৃতিক উপায়ে পশু মোটাতাজা করা হয়েছে, তবে গোখাদ্যের মূল্য বৃদ্ধিতে বেড়েছে পশুপালনের খরচ। ভুট্টার ফাইকি, কুড়া, বুসি তিনটা মিক্স করে একসাথে করে গরুরে খাওয়াই। এই বছর তো আমরা একটু বিপদে পড়ে গেছি, জিনিসপত্রের দাম অনেক বেশি, যার কারণে গরু কম দামে বিক্রি করা যাইতেছে না। এখনো তো কোরবানি আরো বেশ কিছুদিন বাকি, সেই হিসেবে আমাদের এখানে মোটামুটি এখনো প্রায় অনেক গরু প্রি বুকিং হয়ে গেছে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, পশু পরিচর্যা ও বাজারজাতকরণে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে খামারিদের। গবাদি পশুগুলো বিক্রি করতে পারে নির্বিঘ্নে, সেই লক্ষ্যে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা খামারিদের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছি তাদের সাথে। এদিকে ঈদ ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন মানিকগঞ্জের খামারিরা। এবছর জেলার ১০,৮১১টি খামারে প্রায় ১ লাখ গবাদি পশু প্রস্তুত করা হয়েছে। খামারিরা বলছেন ভারত ও মিয়ানমার থেকে অবৈধ পথে গরু আমদানি হলে লোকসানে পড়তে হবে তাদের। ঈদের আগ দিয়ে এই যে ভারত থেকে চোরাচালান করে গরু আসে, এই কারণে আমরা প্রত্যেক বছরই দামের সংখ্যায় থাকি, আমরা লসের সম্মুখীন হই। খাবারের তুলনা হিসাবে গরুর দাম সেরকম পাওয়া যায় না। ইন্ডিয়ান যদি গরু না আসে, ভালো একটা আশা করতেছি, ভালো দাম পাবো। জেলা প্রাণী সম্পদ দপ্তর বলছে ভারত বা মায়ানমার থেকে গরু আসতে পারে এরকম কোনো তথ্য নেই তাদের কাছে। গরু আসলে তো অবশ্যই একটা নেগেটিভ প্রভাব পড়ে, তবে সরকারিভাবে বা আমাদের কাছে এই ধরনের কোনো তথ্য নাই যে মায়ানমার বা ইন্ডিয়া থেকে গরু বাংলাদেশে প্রবেশ করছে। এই ঈদে মানিকগঞ্জে পশুর চাহিদা ধরা হয়েছে প্রায় ৬৬,০০০। স্থানীয় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকবে প্রায় ৩৪,০০০ পশু। আব্দুল হামিদ, আরটিভি। ৮ কোটি টাকার হাট ১৪ কোটি টাকা হাঁকিয়ে আলোচনায় উত্তরার দিয়াবাড়ির বউবাজার হাট। একটি হাটে অস্বাভাবিক দর উঠলেও উত্তরের ১২টি হাটের ৪টিতে রহস্যজনক কারণে পাওয়া যায়নি কোনো দরদাতা। হাট নিয়ে তুগলকি কাণ্ডের আভাস পাওয়া গেলেও হাটের ইজারা কেন্দ্র করে যাতে বিশৃঙ্খলা না হয় সে ব্যাপারে কঠোর অবস্থানের কথা জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আইনশৃঙ্খলা বাহিনীও বলছে বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্ক প্রশাসন। বিস্তারিত জানাচ্ছেন দীপ্তচন্দ্র পাল।
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীতে বসছে 25টি অস্থায়ী কোরবানির পশুর হাট, যার মধ্যে দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় 12টি আর উত্তর সিটি কর্পোরেশনে 13টি। চলছে এসব হাটের ইজারা প্রক্রিয়া। উত্তর সিটির হাট নিয়ে চলছে তুগলুকি কাণ্ড। 13টি হাটের মধ্যে কোনো দরদাতা পাওয়া যায়নি 4টিতে। একটি হাটে মেলেনি কাঙ্ক্ষিত দর, তবে একটি হাটে সর্বোচ্চ 14 কোটি টাকার দর প্রস্তাব নিয়ে জন্ম দিয়েছে আলোচনার। ইজারা প্রক্রিয়া শুরুর আগেই হাটকেন্দ্রিক প্রভাব বিস্তার ও আধিপত্যের অভিযোগ উঠেছে। প্রথম দফার দরপত্র জমা দেয়াকে কেন্দ্র করে হাটের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বে প্রাণহানির ঘটনাও ঘটেছে। এতে নিরাপত্তা ও স্বচ্ছতা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। তবে এসব ঘটনাকে বিচ্ছিন্ন বলে দাবি পুলিশের। ডিএমপির মুখপাত্র বলছেন, কোরবানির হাটকে কেন্দ্র করে যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য গোয়েন্দা নজরদারির পাশাপাশি মাঠ পর্যায়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বিষয়ে তৎপর আছে, পাশাপাশি আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। এখন পর্যন্ত ওইরকম বড় ধরনের কোনো ঝুঁকি বা আশঙ্কার কথা আমরা এখন আমাদের নজরে আসেনি। ইতিমধ্যে একটি দুর্ঘটনা ঘটে গেছে, তো সেটা নিয়ে আমরা কাজ করছি এবং সেজন্য আমাদের গোয়েন্দা নজরদারি আমরা বাড়িয়ে দিয়েছি। আর উত্তর সিটি কর্পোরেশন জানিয়েছে, হাট ইজারার ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা বিশেষ মহলের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। রাজনৈতিক কোনো বিবেচনায় কাউকে কোনো কোরবানির গরু হাট দেওয়া হয় না। সর্বোচ্চ দরদাতা যিনি হন, নিয়ম অনুযায়ী আমার সেইভাবে তাদেরকে কোরবানির হাট বোর্ড মিটিংয়ের মধ্যে সিদ্ধান্ত নিয়েই তাদেরকে দেওয়া হয়। আর এখানে বিবেচনার কোনো সুযোগ নেই। হাটে যাতে নির্বিঘ্নে পশু কেনাবেচা করতে পারেন সেদিকেও নজর রাখার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। যে গরু হাটগুলো ইজারা নিয়ে তিনি দরদাতা হিসাবে ওখানে পরিচালনা, সে সবাইকে নিয়েই করে। এখানে বিভিন্ন রাজনৈতিক দল থাকতেই পারে, সেটা সবাইকে সমন্বয় করেই তারা করবে। এটা অতীতও করেছে, ভবিষ্যতে তাই করবে, যাতে বিশৃঙ্খলা না হয় সেই ব্যাপারে তো আমাদের একটা নির্দেশনা থাকেই। কোরবানির হাট ঘিরে দখল, প্রভাব আর সংঘাতের পুরনো চিত্র আর যাতে না ফেরে সেই প্রত্যাশা নগরবাসীর। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 2026-27 মেয়াদের নির্বাচনে 2 দিন ব্যাপী ভোট গ্রহণের শেষ দিন সকাল 10টা থেকে শুরু হয়েছে, চলবে বিকেল 5টা পর্যন্ত। কার্যকরী কমিটির এই নির্বাচনে সভাপতি, সহসভাপতি, সম্পাদক, সহসম্পাদক, কোষাধ্যক্ষ এবং সদস্য হতে 14টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থীরা। অংশ নিয়েছেন বিএনপি, জামায়াত ও এনসিপি সমর্থিত সহ 40 জন আইনজীবী। তবে এবারে নির্বাচনে নেই আওয়ামী সমর্থিত কোনো প্যানেল। মোট 11,097 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। বিএনপিপন্থী আইনজীবীরা ভোট উৎসব মুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে জানালেও নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেন জামায়াত ও এনসিপি সমর্থিতরা। প্রতিনিয়তই ময়মনসিংহে বাড়ছে হাম আক্রান্ত শিশু ও মৃতের সংখ্যা। গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামে মোট 32 শিশুর মৃত্যু হলো। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নতুন করে ভর্তি হয়েছে 24 শিশু। এক সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 17 শিশু। হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে মোট চিকিৎসাধীন আছে 102 শিশু। হাম সংক্রমণের বিষয়ে জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিপ্লব বসাক। বিপ্লব, হামে মৃত্যু ও সংক্রমণের বিষয়ে বিস্তারিত জানাবেন। সিনথিয়া, ময়মনসিংহে কিন্তু ইতিমধ্যে শতভাগ হাম রুবেলা টিকাদান কর্মসূচি সম্পন্ন হয়েছে। তারপরেও কিন্তু কিছুতেই থামছে না হাম প্রকোপের সংখ্যা। অর্থাৎ প্রতিদিনই কিন্তু হাম প্রকোপের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু এই মুহূর্তে 102 জন ভর্তি রয়েছে, আর মারা গিয়েছে কিন্তু একজন। এই চলতি মাসে কিন্তু প্রায় প্রতিদিনই কিন্তু শিশু মৃত্যুর সংখ্যা রয়েছে হামে, আর 2 মাসে কিন্তু 32 জন শিশু হাম আক্রান্তে মারা গিয়েছে। আমি গতকাল হাম আইসোলেশন ওয়ার্ডে যেটি দেখেছি, সেখানে একই পরিবারের 3 জন শিশু কিন্তু রয়েছে হাম আক্রান্তে। তাদের জানতে চাইলে তারা বলে যে প্রথমে এক শিশুর জ্বর হয়েছে, জ্বর হওয়ার কারণে তারা হাম সম্বন্ধে জানতো না।
তাই তাদের আলাদা করে রাখা হয়নি, যার ফলে 3 শিশু কিন্তু এই ওয়ার্ডে ভর্তি রয়েছে। এবং এছাড়াও কিন্তু যারা ভর্তি রয়েছে হাম আইসোলেশন ওয়ার্ডে তাদের বেশিরভাগই কিন্তু গ্রামগঞ্জ থেকে আসা, অর্থাৎ উপজেলা লেভেল থেকে তারা এখানে চিকিৎসা নিতে এসেছে। এবং যারা ভিজিট করতে যাচ্ছে, তার মানে যারা শিশুদের সাথে আসে তাদের কুলেও কিন্তু প্রায় অনেকের কুলে শিশু রয়েছে। তারা হাম সম্বন্ধে বা হাম যে ছোঁয়াচে রোগ সেই সম্বন্ধে কিন্তু তারা জানে না, যার ফলে কিন্তু তারা এই হাসপাতালে কিন্তু ভিজিট করতে এসে শিশুদের কুলে নিয়েও দেখা যাচ্ছে। এবং এই বিষয়ে চিকিৎসকরা কিন্তু বারবার সচেতন করছে যে জনসচেতনায় কিন্তু এই হাম প্রকোপের মানে দূর করার মূল শক্তি। এবং তারা কিন্তু প্রতিদিনই বলছে যে শিশুদের যদি হাম প্রকোপে বা হামের লক্ষণ দেখা দেয়, র্যাশ দেখা দেয়, তাহলে কিন্তু তাদের আইসোলেশন বা আলাদা করে তাদের রাখা দরকার। এবং যদি সেটা যদি না হয়, এর চেয়ে বড় কিছু বা জ্বরের সাথে খিঁচুনি অথবা আরো মারাত্মক কিছু ঘটে, তখন কিন্তু তারা হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দিয়েছেন। তবে ময়মনসিংহে কিন্তু প্রতিদিন আগে যেখানে দেখতাম 60 থেকে 70 জন বা এর অধিক চিকিৎসাধীন রয়েছে থাকতো, এখন কিন্তু এই সংখ্যা 100 ছাড়িয়ে গেছে, মানে 100 ছাড়িয়ে গেছে। এই ছিল ময়মনসিংহ থেকে সর্বশেষ হাম প্রকোপের। সিনথিয়া, ধন্যবাদ। অনুকূল আবহাওয়ায় দেশ জুড়ে এবছর লিচুর বাম্পার ফলন হয়েছে। পাবনার ঈশ্বরদীতে লিচুর ভালো ফলনে হাসি ফুটেছে কৃষি উদ্যোক্তাদের মুখে। 600 থেকে 700 কোটি টাকা বাণিজ্যের সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ। এদিকে দিনাজপুরের হিলিতে গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ ফলনের প্রত্যাশা বাগান মালিকদের। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। সবুজ পাতার মাঝে থোকায় থোকায় ঝুলছে সুমিষ্ট ফল লিচু। রঙিন এই রসালো ফলের গন্ধে মৌ মৌ করছে চারপাশ। এ দৃশ্য পাবনার ঈশ্বরদীর জয়নগর, আওতাপাড়া, বক্তারপুর, জগন্নাথপুর সহ বিভিন্ন এলাকার লিচু বাগানের। এরই মধ্যে দেশীয় জাতের লিচু বাজারে উঠতে শুরু করলেও বোম্বাই লিচু পেতে অপেক্ষা করতে হবে আরো 2 সপ্তাহ। ভালো ফলন ও দাম পাওয়ায় লাভের আশা বুনছেন লিচু বাগানি ও ব্যবসায়ীরা। ফলন ইনশাল্লাহ এবার গতবারে তেমন লিচু ছিল না, এবার ফলন ইনশাল্লাহ ধারণা থেকে অনেক বেশি। যদি আল্লাহ কোনো প্রাকৃতিক দুর্যোগ না দেয়, তবে আমার ঈশ্বরদীবাসী ইনশাল্লাহ স্বাবলম্বী 100%। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন প্রান্তে যায় ঈশ্বরদীর লিচু। এবছর 600 থেকে 700 কোটি টাকার বেচাকেনা হবে বলছে কৃষি বিভাগ। বছর আমরা প্রায় ঈশ্বরদীতে লিচু বাম্পার ফলন আশা করতেছি। 600 থেকে 700 কোটি টাকা মতো প্রায় ঈশ্বরদীতে লিচুর আবাদ হয়েছে বা বিক্রি হবে, এরকম সম্ভাবনা আমরা করতেছি। এদিকে দিনাজপুরের হিলির বাগানগুলোতে দেশি জাতের পাশাপাশি বোম্বাই, মাদ্রাজ ও চায়না 3 জাতের লিচুর সমারোহ নজর কাটছে। তীব্র খরা থাকলেও সেচ ও কৃষি বিভাগের পরামর্শে গুটি ঝরে পড়ার হার এবার বেশ কম হয়েছে বলছেন চাষিরা। এখানে লিচু 2 ধরনের আছে, বোম্বাই এবং চায়না 3। লিচু আমাদের ঝড় তুফান পাথর হওয়াতে বাগানে এসে ঘুরি, মূলগুলা ঝরে যায়, যাতে মন খুব খারাপ। কিছুদিন পর দেখি না আল্লাহ যেরকম দিচ্ছে, গতবার তুমি ইনশাল্লাহ খুব ভালো হয়েছে। গত বছরের চেয়ে এই বছরে অনেক ফলন বেশি। নিয়মিত বাগান পরিদর্শন করে চাষিদের নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আমাদের যে উপসহকারী কৃষি কর্মকর্তা ব্লক পর্যায়ে, তারা প্রতিনিয়ত আসলে পরামর্শ প্রদান করছেন। আশা করছি যে এই মৌসুমে আমাদের লিচুর যে চাষিরা আছে তারা আসলে তাদের কাঙ্ক্ষিত ফলন পাবে। এবার উপজেলার 14 হেক্টর জমিতে লিচুর চাষাবাদ হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে উৎপাদনে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা করছেন লিচু চাষিরা। আব্দুল হামিদ, আরটিভি। ঠাকুরগাঁওয়ের মাঠ জুড়ে এখন সোনালী উৎসব। আবহাওয়া অনুকূলে থাকায় জেলার বিভিন্ন এলাকায় ভালো ফলন হয়েছে ভুট্টার। বিশেষ করে বিএডিসি উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাত হাইব্রিড ভুট্টা চাষ করে রীতিমতো চমক দেখিয়েছেন স্থানীয় কৃষকেরা। ঠাকুরগাঁও থেকে সোহেল পারভেজের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিল মাহমুদ। B33.55 জাতের প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় আয়োজন করা হয় মাঠ দিবস ও ক্রপ কাটিং অনুষ্ঠান। হাতে কলমে দেখানো হয় বিএডিসির বীজের সাফল্য। এরপর স্থানীয় কৃষকদের কণ্ঠে এখন সাফল্যের গল্প। অন্য জাতের ভুট্টা বিঘায় প্রায় 80 মণ হলেও বিএডিসি 3 বা B33.55 জাত দিচ্ছে প্রায় 100 মণ পর্যন্ত ফলন। বিএডিসির ভুট্টা আবাদে বিঘা প্রতি 30,000 টাকা খরচ হলেও উৎপাদিত ভুট্টা বাজারে বিক্রি হচ্ছে প্রায় 70,000 টাকা। এছাড়া ঝড় বৃষ্টিতেও ভুট্টার গাছ ভাঙেনি বলে জানান কৃষকেরা। এই ভুট্টাটা খুব ফসল ভালো
মান ভালো গাছের, শক্তিশালী গাছ, দুন পাতা বহুত হয়েছে, তার কোনো ভাঙে নাই। হয়েছে, খুব সুন্দর হয়েছে। মোচাও খুব বড় বড় মোচা, বিঘা 100 মণ পার হয়ে যাবে। বাজার মূল্য স্থিতিশীল রাখার পাশাপাশি মূল উদ্দেশ্য হচ্ছে ভালো বীজ সুলভ মূল্যে চাষিদের মাঝে সরবরাহ করা, জানালেন বিএডিসির প্রকল্প পরিচালক। প্রকল্পের একমাত্র উদ্দেশ্য যে ভালো বীজটা সুলভ মূল্যে বাজারে চাষিদের মধ্যে সরবরাহ করা এবং বাজার মূল্যটা স্থিতিশীল রাখা। মাটি ও আবহাওয়া উপযোগী হওয়ায় ভবিষ্যতে এই উচ্চ ফলনশীল জাতের জনপ্রিয়তা আরও বাড়বে বলে মনে করছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ভুট্টা চাষিদের একটি জনপ্রিয় জাত হচ্ছে এই 3355 জাত। এটা এতদিন বিভিন্ন প্রাইভেট কোম্পানি তারা বাজারজাত করে আসছে। বর্তমানে এটা সরকারি পর্যায়ে সরকারের বীজ সরবরাহকারী প্রতিষ্ঠান বিএডিসি তারা এটা বাজারে নিয়ে আসছে। এই জাতটা সবথেকে বেশি আবাদ হয়। এইটা যদি হচ্ছে যে সঠিক মূল্যে কৃষক কিনতে পারে তাহলে কৃষকের বীজের যে দুশ্চিন্তা সেটা দূর হবে। বিএডিসির এমন উদ্যোগ অব্যাহত থাকলে ঠাকুরগাঁও দেশের ভুট্টার চাহিদা মেটাতে আরও বড় অবদান রাখবে, এমনটাই প্রত্যাশা সবার। লামিয়া তানজিন মাহমুদ, RTV। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদ এবং নিরাপত্তা দানে প্রশাসনের ব্যর্থতার অভিযোগে 5 দফা দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বুধবার রাত 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের টার্জান পয়েন্ট এলাকায় নারী শিক্ষার্থীরা প্রথমে জমায়েত হয়, পরে সেখান থেকে মশাল হাতে প্রতিবাদ মিছিল বের করে তারা। এ সময় একাত্মতা প্রকাশ করে ছেলে শিক্ষার্থীরাও একটি বিক্ষোভ মিছিল নিয়ে তাদের সাথে যোগ দেন। মিছিল নিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী 4 ভাইয়ের মরদেহ উদ্ধার হয়েছে একটি গাড়ির ভেতর থেকে। ধারণা করা হচ্ছে ওমানের মুলাদ্দা নামক এলাকায় গাড়ির এসির বিস্ফোরণে তাদের মৃত্যু হয়েছে। পরে তাদের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে পুরো রাঙ্গুনিয়া জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা হলেন রাশেদ, শাহেদ, সিরাজ ও শহীদ। তারা উপজেলার লালানগর ইউনিয়নের বান্দা বাজার পাড়া এলাকার আব্দুল মজিদের সন্তান। পরিবার জানায় ওই পরিবারের 5 ভাইয়ের মধ্যে 4 ভাই ওমান প্রবাসী ছিলেন। তাদের মধ্যে 2 ভাই অবিবাহিত ছিলেন এবং আগামী 15 মে তাদের দেশে ফেরার কথা ছিল। দেশে ফেরার উদ্দেশ্যে তারা কেনাকাটা করতে বের হয়েছিলেন। কেনাকাটা শেষে ফেরার পথে এই ঘটনা ঘটে। দখল দূষণে অস্তিত্ব সংকটে পড়েছে লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী রহমতখালী খাল। অবৈধ স্থাপনা নির্মাণ করে দুপাশ দখল করে নিয়েছে প্রভাবশালীরা। এতে বন্ধ হয়ে পড়েছে খালের স্বাভাবিক পানির প্রবাহ। এছাড়া জেলা শহরের বিভিন্ন পয়েন্টে ময়লা আবর্জনা ফেলায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে খালের পানি। ফলে হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য, বিপন্ন হচ্ছে পরিবেশ। লক্ষ্মীপুর প্রতিনিধি পলাশ সাহার পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন আবরার মাহি। লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ, মান্দারি, জকসিন ও পৌর শহরের বাজার এলাকার উপর দিয়ে বয়ে গেছে 40 কিলোমিটার দৈর্ঘ্যের রহমতখালী খাল। একসময় ভোলা, বরিশাল সহ দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে বাণিজ্যের মাধ্যমও ছিল এই নৌপথ। বর্তমানে দখল আর দূষণের কবলে পড়ে মরা খালে পরিণত হয়েছে এটি। স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষের উদাসীনতায় খালের দূষণ দিন দিন মারাত্মক আকার ধারণ করছে। খালটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমার জন্য ভালো। এই যে ময়লা কাঁচা ফালা এগুলোতে মনে করেন এই ঘন বাস, মানুষের রোগ, কাশি এগুলো হয়। ময়লা কাঁচরা, আমস, ম্যালেরিয়া জ্বর, মশা, ডেঙ্গু জ্বর। যে দোকানগুলি আছে দোকান সরিয়ে পুরোপুরি ক্লিয়ার করে রাখবো, জনগণের উপকার হইব। তবে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, খালের অবৈধ দখল ও প্রতিবন্ধকতা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। রহমতখালী খাল আমরা পুনঃখনন করব এবং যেসব জায়গায় দখল আছে সেগুলোর উচ্ছেদ তালিকা ইতিমধ্যে আমাদের প্রেরণ করা হয়েছে এবং শীঘ্রই আপনারা এটা দৃশ্যমান অগ্রগতি দেখতে পাবেন। খাল দখলমুক্ত করার জন্য উচ্ছেদ অভিযান ও অন্যান্য পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। একদিকে খাল খনন কর্মসূচি অব্যাহত থাকবে, পাশাপাশি সবার সহযোগিতা প্রয়োজন যে যারা অবৈধভাবে দখলদার এবং এই যে বিভিন্ন ময়লা আবর্জনা বর্জ্য এখানে ফেলেন তারা আরো বেশি সজাগ এবং সতর্ক হতে হবে। দ্রুত ও কার্যকর উদ্যোগ না নিলে সামনে আরো ভয়াবহ দুর্যোগ দেখা দিতে পারে, এমনটাই মনে করছে সচেতন মহল। আবরার মাহি, RTV।
ঘুষ ছাড়া কোনো সেবা মিলছে না ব্রাহ্মণবাড়িয়ার খারেরা ইউনিয়ন ভূমি অফিসে। নামজারি থেকে খাজনা প্রতিটি কাজেই অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ভূমি অফিসের নায়েব একে মনির হোসেনের বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার করেছেন এই কর্মকর্তা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া প্রতিনিধি মোহাম্মদ সাদ্দাম হোসেনের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। সরকারি নামজারি ফি ১,১৫০ টাকা নির্ধারণ করলেও ব্রাহ্মণবাড়িয়ার কসবার খারেরা ইউনিয়ন ভূমি অফিসে দিতে হয় সর্বনিম্ন ৬,০০০ টাকা। এই টাকা ছাড়া কোনো ফাইলেই ছাড়েন না নায়েব মনির হোসেন। শুধু তাই নয়, কাগজপত্রের ত্রুটি না থাকলেও নানা অজুহাতে ৩০,০০০ টাকা পর্যন্ত আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অনেকক্ষণ বসে থাকার পর যখন নামজারির জন্য বলি, উনি ১০ থেকে ২০,০০০ টাকার উপরে চাইছিল। ১১০০ টাকা লাগে, আমি যেটা জানি। এখানে ১০,০০০ ৫,০০০ টাকা দিয়ে মানুষকে খারিজ করতে হয়। না দাবি দলিল আছে না, কয় এটা ওইতো না, এটা সাফ করলো না হলে ইয়া করে না। এরপরে বাড়ায় দিলে মনে করেন যে ১৫,০০০, ২০,০০০, ৩০,০০০ সাহেব হতে। স্থানীয়দের অভিযোগ, টাকা না দিলে মাসের পর মাস ঘুরতে হয় ভূমি অফিসে। কেউ প্রতিবাদ করলে হয়রানি, এমনকি আবেদন বাতিলও করা হয়। ৫ মাস ঘুরাইছে, ঘুরে এসে আবার আমার রিসিপ্ট দিছে, আমার থেকে নিচে ৪০,০০০ টাকা, রিসিপ্ট দিছে ৫,০০০ টাকা। ভুয়া দলিল দিয়েও খারিজ করা হচ্ছে অর্থের বিনিময়ে। যদিও সব অভিযোগ মিথ্যা বলে দাবি ভূমি অফিসের নায়েবের। তো বলছেন যে আপনি টাকা নিচ্ছেন, তাদের কাছে বক্তব্য আছে এবং ডকুমেন্ট আছে অনেক এই বিষয়ে। আর অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ইউএনওর। তদন্ত করার জন্য আমাদের সহকারী কমিশনার ভূমিকে নির্দেশ দিব। তো এটি তদন্ত করে যদি প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে আমরা বিভাগীয় ব্যবস্থা বা আইনগত যে ব্যবস্থা আছে সেটি নিব। ঘুষ ও হয়রানির কারণে ক্ষুব্ধ স্থানীয়রা স্বচ্ছ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। নাদিরা সুলতানা, RTV। তামিলনাড়ু বিধানসভার আস্থা ভোটে জয়ী হলেন নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। এর ফলে তার সরকার পরিচালনার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা রইল না। গতকাল অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রয়োজনীয় ১১৮ আসনের বিপরীতে বিজয়ের পক্ষে ভোট পড়েছে ১৪৪টি। কংগ্রেস ও বাম দল ছাড়াও AIADMK-র একটি বিদ্রোহী অংশ তাকে সমর্থন দেয় অনায়াসে ম্যাজিক ফিগার পেরিয়ে যান তিনি। ভোটাভুটির আগে ডিএমকে বিধায়করা সংসদ ত্যাগ করলেও জয়ের পর একে জনগণের বিজয় বলে অভিহিত করেছেন থালাপতি বিজয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই জয়ের মাধ্যমে দক্ষিণ ভারতের রাজনীতিতে বিজয়ের অবস্থান আরও সুসংহত হলো। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর ১২টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।